আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর অস্ত্র চাই ইউক্রেন জিততে, এবার অস্ত্র উৎপাদন বহুগুণ বাড়ানোর নির্দেশ পুতিনের। এদিকে হিন্দু মন্দির ধ্বংস, ভারতে মুসলিম প্রশাসন জানিয়ে দেব একটি ঐতিহাসিক পুনর্মূল্যায়ন। আরো জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ সহজেই শেষ হচ্ছে না বলছে তুরস্ক। এদিকে প্রতিশোধ নেওয়ার হুমকি দিল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব ইহুদিদেরকে ইসরায়েল থেকে বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ভারতের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে কট্টরবাদী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার। আপনারা আরো জানেন যে ভারতে যেভাবে মুসলিমদের নির্যাতন করা হয়, যেমন মুসলিমদের বাড়িঘর বুলডোজার দিয়ে মুসলিমদের ইবাদতখানা, আল্লাহর ঘর, দোকানপাট এবং মুসলিমদের পথে ঘাটে পেলে ধরে ধরে পিটিয়ে মুসলিমদের দাড়ি গোপ কেটে মাথার চুল কেটে যেখানে সেখানে অপমান অপদস্থ করে ভারত থেকে উৎখাত করে তাড়িয়ে দিচ্ছে। কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইতিমধ্যে ইসরায়েলি ইহুদিদেরকে তাড়িয়ে দিচ্ছে ইসরায়েলি। ধ্বংস হবে ইসরায়েল এবং ভারত। ইতিমধ্যেই ধ্বংস শুরু ইসরায়েলের। পৃথিবীর বুক থেকে এক সময় দেখবেন পুরোপুরি ইসরায়েলের নাম মুছে দিয়েছে মুসলিমরা, এবং ঠিক তদ্রূপভাবেই ভারতকেও ধূলিসাৎ করবে মুসলিমরা। ঠিকই তখন এই ভারতকে শাসন করবে মুসলিমরা। প্রয়োজনে ভারতের নরেন্দ্র মোদীকে কুত্তার মতো পিটিয়ে পিটিয়ে ঝাড়ু দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করবে মোদীকে। আর প্রয়োজন হলে মোদীকে ডাইরেক্ট হত্যা করে চিতা দিয়ে ভারতের ইসলামের কালেমার পতাকা উড়িয়ে বিজয়ের মালা পরে উল্লাস করবে মুসলিমরা। এ বিষয়ে আপনার মতামত কি তা লিখে জানান, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আরো অস্ত্র চাই ইউক্রেন জিততে, এবার অস্ত্র উৎপাদন বহুগুণ বাড়ানোর নির্দেশ পুতিনের। রাশিয়ার অস্ত্র শিল্পের মূল কেন্দ্র হিসাবে পরিচিত তুলায় পুতিন অস্ত্র প্রস্তুতকারকদের আরো বেশি উৎপাদনের নির্দেশ দিয়েছেন। তারপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধের তীব্রতা আরো বাড়বে? বছর ঘুরতে চলল কিন্তু এখনো ইউক্রেন রাশিয়ার আগ্রাসন থামার নাম নেই। এই অবস্থায় দেশের অস্ত্র শিল্পকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাহলে ইউক্রেনে হামলার তীব্রতা বাড়ানোর কথা ভাবছে মস্কো। রাশিয়া অস্ত্র তৈরির রাজধানী হিসেবে পরিচিতি তোলা, সেখানেই এক অনুষ্ঠানে একথা বলেন পুতিন। সে কারণেই প্রেসিডেন্ট পুতিনের মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুতিন বলেন, অস্ত্র উৎপাদকের মূল কাজ হল সেনার হাতে যাতে পর্যাপ্ত পরিমাণ গোলাবারুদ মজুদ থাকে তা নিশ্চিত করা। এরই পাশাপাশি পুতিন উল্লেখ করেন অস্ত্রের গুণমান উন্নয়নেরও। ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে রাশিয়ার সেনা বহু নতুন জিনিস শিখেছে। আগামী দিনে সেই অভিজ্ঞতা যুদ্ধাস্ত্র তৈরির ক্ষেত্রেও কাজে লাগাতে বলেন পুতিন। প্রসঙ্গত, ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান 10ম মাসে পা দিয়েছে। আর কদিনের মধ্যেই যুদ্ধের 1 বছর পেরিয়ে যাবে, কিন্তু যা পরিস্থিতি তাতে যুদ্ধ শেষেরও কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। বরং তা কতটা দীর্ঘায়িত হতে পারে প্রশ্ন এখন সেটাই। ইউক্রেনকে অস্ত্র দিয়ে খোলাখুলি সহায়তা করছে ইউরোপের একাধিক দেশ এবং অবশ্যই আমেরিকা। অন্যদিকে রাশিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইরান। এই প্রেক্ষিতে যুদ্ধ কি আদৌ থামবে, নাকি নতুন অস্ত্রশস্ত্রে ভর করে তা ভয়ানক হয়ে উঠবে? হিন্দু মন্দির ধ্বংস, ভারতে মুসলিম প্রশাসন, একটি ঐতিহাসিক পুনর্মূল্যায়ন। একটা বিশেষ মহল থেকে বারবার এটা বলা হচ্ছে যে অযোধ্যায় বাবরি মসজিদের তলায় একাদশ শতাব্দীর 360টি স্তম্ভ বিশিষ্ট একটি মন্দির, এবং ওখানেই শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। প্রথম মুঘল সম্রাট বাবরের আদেশে নাকি ওই মন্দির ভেঙে মসজিদ করা হয়। কোন ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিক কিন্তু আজও পর্যন্ত প্রমাণ করতে পারেননি যে শ্রীরামের জন্মভূমিতে মসজিদ করা হয়েছে, এমনকি বাবরি মসজিদ তৈরি। সম্ভবত 1528 থেকে 29 সালে বাবরের সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ তৈরি করেন। তৈরি করার পর এতে একটি শিলালেখ লাগানো হয়, যার থেকে এই তথ্য পাওয়া যায়। হবার 200 বছরের মধ্যে কোনো ইঙ্গিত সমকালীন লেখার মধ্যে নেই যে ঠিক কোথায় শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল এবং মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি করা হয়েছিল। বরং বাবরের ধর্মীয় উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ভোপালের রাজ গ্রন্থাগারে তার শেষ ইচ্ছাপত্র সংরক্ষিত আছে। রাজ্য শাসন সম্পর্কে পুত্র হুমায়ুনকে তিনি এই ইচ্ছাপত্র যে মূল্যবান নির্দেশ দিয়েছিলেন, তাতে বাবরের উদারতা সম্পর্কে আমাদের সন্দেহ অনেকটাই নিরসন হয়।
বাবর এই ইচ্ছাপত্র হুমায়ুনের উদ্দেশ্যে বলেছেন, হে আমার পুত্র, ভারতবর্ষে বিভিন্ন ধর্মের লোক বাস করে, তাই ঈশ্বরকে ধন্যবাদ যে নিপ্রতি তিনি তোমার ওপর এই দেশ শাসনের ভার ন্যস্ত করেছেন। সুতরাং তোমার কাছ থেকে আশা করা যাচ্ছে যে তুমি ধর্মীয় কুসংস্কার দিয়ে তোমার মনকে প্রভাবিত হতে দেবে না এবং সকল সম্প্রদায়ের লোকদের ধর্ম বিশ্বাস ও ধর্মীয় আচরণের প্রতি যোগ্য সম্মান প্রদর্শন করে নিরপেক্ষভাবে বিচার করবে। বিশেষ করে গোহত্যার থেকে বিরত থাকবে, যা তোমাকে ভারতজনদের হৃদয় জয় করার পক্ষে সহায়ক হবে। এই দেশের অধিবাসীদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবে, কোন সম্প্রদায়ের লোকদেরই ধর্মস্থানকে ধ্বংস করবে না এবং সর্বদাই ন্যায় বিচার প্রিয় হবে, যাতে রাজা ও প্রজার মধ্যকার সম্পর্ক মধুর থেকে এবং দেশে শান্তি ও স্বচ্ছন্দ থাকে। অত্যাচারের অশির বদলে প্রেম ও কৃতজ্ঞতার অশির দ্বারা ইসলাম ধর্ম প্রচারের পথই প্রকৃতপক্ষে কাম্য মনে করবে। ইউক্রেন যুদ্ধ সহজেই শেষ হচ্ছে না বলছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার মন্তব্য করেছেন, কিয়েভ মস্কোর মধ্যে শান্তি আলোচনা ব্যবস্থা করা সত্ত্বেও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ সহজেই অবসান হচ্ছে না। শনিবার রাজধানী আঙ্কারায় বছরের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, এটা বলা ভুল হবে না যে আমাদের ইচ্ছা এবং যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও 2023 সাল পর্যন্ত এই যুদ্ধ চলতে পারে। কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রপ্তানি নিশ্চিত জন্য জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে চুক্তিতে মধ্যস্থতা করেছিল তুরস্ক। পাশাপাশি যুদ্ধ অবসানে আলোচনার জন্য রাশিয়া ও ইউক্রেনীয় নেতাদের নিয়ে বৈঠকের ব্যবস্থা করেছিল দেশটি, কিন্তু যুদ্ধ বন্ধেরও কোনো আলামত দেখা যায়নি, বরং দিনে দিনে পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। এ প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার বলেন, তুরস্ক হিসেবে আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাই, অন্তত একটি মানবিক যুদ্ধবিরতি, একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা। এদিকে ইউক্রেনকে অসামরিকরণের অগ্রগতির কথা জানিয়েছেন রাশিয়ার রুশ প্রেসিডেন্টের দপ্তর। ক্রেমলিন জানিয়েছে মস্কো ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সূত্র আল জাজিরা। প্রতিশোধ নেওয়ার হুমকি দিল ইরান। ইরানের রাজধানী তেহরানে রেভলিউশনারি গার্ডের কর্নেল সাইদ খোদাইকে গুলি করে হত্যা করা হয়। মোটর সাইকেল থেকে তাকে 5টি গুলি করা হয়। কাজ শেষ করে নিজে গাড়িতে করে বাড়ির গেটের কাছে আসার পরপরই তাকে গুলি করা হয়। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার হুমকি দিয়েছেন, কর্নেল সাইদের হত্যার প্রতিশোধ নেবে ইরান। ইরান এ হত্যাকাণ্ডকে বৈশ্বিক ঐধ্যতার অংশ হিসেবে অবহিত করেছে। বৈশ্বিক ঐধ্যতা কথাটি ইরান ব্যবহার করে যুক্তরাষ্ট্র এর মিত্র এবং ইসরায়েলকে বোঝাতে। প্রতিশোধ নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট রাইসি বলেন, হত্যাকারীদের ধরতে অফিসারদের আমি নির্দেশ দিয়েছি। আমার কোনো সন্দেহ নেই, এই মহান শহীদদের রক্তের প্রতিশোধ আমরা নেবই। প্রেসিডেন্ট রাইসি আরো বলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এ অপরাধে বৈশ্বিক উদ্ধততার হাত রয়েছে। এদিকে কর্নেল সাইদকে এমন সময় হত্যা করা হলো যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তিটি নতুন করে করার জন্য আলোচনা চলছে। 2020 সালে শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফকিরজাদেহকে হত্যার পর কর্নেল সাইদের হত্যাকাণ্ডটি সবচেয়ে বড় ঘটনা। সূত্র এনডিটিভি। ইহুদিদেরকে ইসরায়েল থেকে বহিষ্কার। আরবদের পর এবার নিজ জাতি ইহুদিদেরকে ইসরায়েল থেকে বহিষ্কার করে দিচ্ছে সে দেশের সরকার। 34,000-এর বেশি আফ্রিকান উদাস্ত ও অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। অথচ ইসরায়েল রাষ্ট্রটিতেই গঠিত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা উদাস্ত ও গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকদের নিয়ে। তবে তারা অবশ্যই নির্দিষ্ট ধর্মের ইহুদি, আর তাই ইহুদিবাদ ছাড়া আর সবার জন্যই ইসরায়েলের আচরণ একই রকম নির্মম। তারা এখন আফ্রিকান উদাস্তদের নিজ দেশে না হলেও তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীর গণহত্যা থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ইহুদিরা। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আশ্রয় দিয়েছে ইহুদিদের। আলজেরিয়া, আলবেনিয়া, তিউনিশিয়ার মুসলিমরাও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ইহুদিদের আশ্রয় দেওয়ার যে সব নজির স্থাপন করেছেন তা ইতিহাসে অমলিন। ইরানি কূটনীতিক আব্দুল হোসেইন সারদারি হাজার হাজার জার্মান ইহুদিকে ইরানি পাসপোর্টে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছেন। এগুলো উদাহরণ মাত্র। ইউরোপ, আফ্রিকার অনেক দেশই ইহুদিদের জীবন বাঁচাতে আশ্রয় দিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র ছিল এক্ষেত্রে কঠোর। সারা বিশ্ব থেকে নির্যাতিত ইহুদিদের জন্য ভূখণ্ড করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের জমি দখল করে সেটি অবশ্য ভিন্ন ইতিহাস। তবে